আপনারা শুনছেন কালো রাত 24। চলুন আপনাদের অবাক করা ভয়ঙ্কর রহস্যময় একটা গল্প শোনাই। এক গ্রামে ছিল একটা তেঁতুল গাছ। গাছটা অনেক পুরনো। অনেকের মতে গাছটায় বয়স প্রায় 100 বছরের বেশি হবে। ওই গাছের মালিক তেঁতুল গাছটাকে অনেকটা বার কাটতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ এই গাছে বাস করে ভয়ঙ্কর এক ডাইনি। ভয়ঙ্কর তার রূপ। গ্রামের অনেকেই বলে তারা নাকি ডাইনিকে দেখেছে। অমাবস্যার রাত করে নাকি ডাইনি তার আসল রূপে এসে ঘোরাঘুরি করে। ডাইনি যে ওই তেঁতুল গাছ থেকে এটা সবাই জানে, জেনে শুনে ওই পথ দিয়ে চলাফেরা করে, এতে তেমন একটা সমস্যা হয় না। ডাইনি থাকা সেই তেঁতুল গাছের পাশে একটু ঝোপঝাড় জঙ্গলের মতো। রাত্রেবেলা জায়গাটা ভয়ানক লাগায় তেমন কেউ আসা যাওয়া করে না ওদিকে। চলুন এখন আসা যাক মূল কাহিনীতে। ঘড়িতে ভোর 5টা। এরকম একটা সময় গ্রামে দুজন মানুষের চিৎকারে সেই গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন। সবাই জড়ো হয়ে দেখলেন একটা যুবক ছেলের মৃতদেহ পড়ে আছে, আর তার মা বাবা চিৎকার করে কান্নাকাটি করছে। মা বাবার কান্না দেখে সবাই জিজ্ঞাসা করলেন। সে মৃত ছেলের মা বাবা বলেন, রাতে ওদের ছেলে বাইরে বেরিয়েছিল আর বাড়িতে ফেরত যায়নি, তাই ওরা দুজন রাতে অনেক খোঁজাখুঁজি করে। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ না হওয়ায় ভোর হলে আবার খুঁজতে বের হন। ভোরবেলা খুঁজতে বেরিয়ে দেখেন তেঁতুল গাছের নিচে ছেলের লাশ পড়ে আছে। ছেলেটার মা বাবার কথায় সবাই ছেলেটার মা বাবাকে সান্ত্বনা দেন আর মারা যাওয়া ছেলেটাকে ধরাধরি করে ওদের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর গ্রামের সবাই ছেলেটার লাশ দেখেন আর একটা বিষয় খেয়াল করেন। মারা যাওয়া ছেলেটার শরীর সাদা ফ্যাকাশে মনে হয়, শরীরে কোনো রক্ত নেই। ছেলেটার লাশ সবাই দেখার পর ওকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবর দেয়া হয়। ছেলেটা কিভাবে মারা গেল, কে মারলো, এটা কেউ বলতে পারে না। সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। এই ঘটনার দিন রাতে আর কিছুই ঘটে না। ঘটনা ঘটে পরের রাতে। পরের রাতে গ্রামের আরেকটা যুবক ছেলের মৃতদেহ পাওয়া যায়। এই ছেলের মৃতদেহ দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ এই ছেলেটার শরীরে কোনো মাথা ছিল না। মনে হয় কেউ মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। মৃত ছেলেটার পরিবারের লোক ছেলের শরীরে পরা পোশাক দেখে চিনতে পারে। এরকম মৃত্যুতে এবার গ্রামের মানুষ নড়ে চড়ে বসে। সবার মাঝে চিন্তা চলে আসে। সবাই বুঝতে পারে এটা সাধারণ কোনো মৃত্যু না। সবাই বুঝতে পেরে রাত্রেবেলা কিচ্ছু বলে না। পরদিন সকালে মাথাবিহীন ছেলেটার কবর হওয়ার পর সবাই বলাবলি করে, এই ছেলেটার মৃত্যু তো স্বাভাবিক লাগছে না। দুদিন আগে যে ছেলেটা মারা গিয়েছিল ওই ছেলেটার শরীরে কোনো রক্ত ছিল না। ওই ছেলেটার থেকে এই ছেলের মৃত্যু তো আরও ভয়ঙ্কর মনে হচ্ছে, এর তো মাথাই নেই। একটা বিষয় খেয়াল করেন, 3 দিনে 2টো ছেলে মারা গেল। এই 2টো ছেলেই মারা গেছে ওই তেঁতুল গাছের পাশে, যে তেঁতুল গাছে ডাইনি থাকে। তবে কি ছেলে দুটোকে ডাইনি মেরেছে? ডাইনির কথা শুনে সবাই বলাবলি শুরু করলেন, হ্যাঁ, এটাই হতে পারে। ছেলেগুলোর মৃত্যু দেখে মনে হয়েছিল কোনো মানুষ এভাবে মারতে পারে না। এরকম কথা শুনে মারা যাওয়া ছেলেটার বাবা বললেন, এটা যদি হয় সত্যি, আমার ছেলেকে ডাইনি মেরেছে, তাহলে এর বিচার হবে। আর আমার ছেলেকে মারছে, কাল হয়তো অন্য কাউকে মারবে। আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত। তখন আবার আরেকজন বলল, সেটা ঠিক, কিন্তু আমাদের 2-1 দিন দেখতে হবে। 2টো ছেলে মারা গেছে, যদি আর কোনো ছেলে মারা যায় তো কোন হুজুর বা কবিরাজকে ডাকা যাবে? ওনার কথায় রাজি হয়ে চলে গেলেন সবাই। সবাই বাড়িতে যাবার পর যাদের যাদের বাড়িতে যুবক ছেলে সহ বাচ্চা ছেলে আছে তাদের মানা করলেন সন্ধ্যার পর যেন বাইরে বের না হয়। পরিবারের কথা মতো যুবক ছেলেরা তাই করে, বাড়ি থেকে বের হন না, সাবধানে থাকেন। সবাই সাবধানে থাকার পরও পরের দিন রাতে আরেকটা যুবক ছেলে মারা যায়। এই ছেলের লাশ দেখে ও সবাই ভয় পান, কারণ এর মাথাও কাটা। মাথাবিহীন ছেলের লাশ পেয়ে ওর পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। পরপর 3টা ছেলে মারা গেল। গ্রামের সবার মধ্যে ভয় ও আতঙ্ক চলে আসে। সবাই ভয়ে ভয়ে মারা যাওয়া ছেলেদের কবর দেয়। এই ঘটনার পরের দিন গ্রামের সবাই এক হয়। সবাই একসাথে হয়ে আলোচনা করে বলেন, এক এক করে 3টা ছেলে জীবন হারালো। আমরা সবাই জানি এটা সাধারণ কোনো বিষয় না, এখানে ভয়ঙ্কর কিছু ঘটছে। আর এসব ভয়ঙ্কর কাহিনী ঘটাচ্ছে ওই তেঁতুল গাছের ডাইনি। অনেক অপেক্ষা করেছে, আর না, আমাদের আজকেই কোনো কবিরাজকে নিয়ে আসতে হবে। এই বলে গ্রামের মানুষজন একজন কবিরাজ নিয়ে আসলেন। কবিরাজ নিয়ে আসায় সেই কবিরাজ সব শুনে গ্রামের সবাইকে নিয়ে ওই তেঁতুল গাছের কাছে গেলেন। সেখানে গিয়ে তেঁতুল গাছের দিকে তাকিয়ে কবিরাজ বললেন,
এই গাছে বা গাছের আশেপাশে ভয়ঙ্কর কিছুর উপস্থিতি টের পাচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি খোঁজ নিয়ে দেখি। কথাটা বলে সবার সামনে কবিরাজ চোখ বন্ধ করলেন। কবিরাজ চোখ বন্ধ করার কিছুক্ষণ পর চোখ খুলে কাঁপতে লাগলেন। কবিরাজের এরকম অবস্থা দেখে সবাই জিজ্ঞাসা করলেন, কি হলো, কিছু কি জানতে পারছেন? তখন কবিরাজ কাঁপতে কাঁপতে বললেন, দয়া করে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আমি সব জেনেও কিছু বলতে পারবো না, আমাকে মাফ করবেন। আমি কিছু বললে আমাকে ও মেরে ফেলবে, কে মেরে ফেলবে এটাও বলতে পারবো না। কথাটা বলে সোজা সেখান থেকে চলে গেলেন কবিরাজ। কবিরাজ চলে যাবার পর গ্রামের সবাই ওই তেঁতুল গাছের ওখান থেকে অন্য জায়গায় চলে আসলেন। সেখানে সে সবাই বলাবলি করতে লাগলেন, কবিরাজ কি এমন দেখল, কি এমন জানলো যে ভয় পালিয়ে গেল? আমাদের তো বলে যেতে পারত, তা না করে সোজা পালিয়ে গেল। তখন আরেকজন বললেন, কবিরাজকে নিশ্চয়ই ভয় দেখিয়েছে ওখানে থাকা ডাইনি। যেখানে কবিরাজ ভয় পেল সেখানে আমরা তো কিছুই না, আমাদেরকে আরও সতর্ক হয়ে চলতে হবে। যুবক ছেলেরা মারা যাচ্ছে, ওদেরকে তো সতর্ক থাকতে হবে। এই বলে যে যার বাড়িতে চলে যায়। এদিকে সেদিন রাতেও ঘটনা থেমে থাকেনি, আবারও একজন মারা যায়। এক এক করে 4টা যুবক মারা গেল। 4টা ছেলে মারা যাওয়ায় গ্রামের মানুষ রেগে চিন্তা করে যা হবার হবে, কবিরাজ তান্ত্রিক যা পারি এনে এই ডাইনিকে বন্দি করতে হবে। এইভাবে গ্রামের মানুষ কবিরাজের কাছে যাবে। এমন সময় একজন তান্ত্রিক আসে গ্রামে। সে তান্ত্রিককে অনেকে চেনে। তান্ত্রিকের বাড়ির পাশের গ্রামের নাম তারকনাথ। এই তারকনাথ তান্ত্রিককে দেখে গ্রামের মানুষ বলে, তারকনাথ তুমি এখানে কেন? তখন তারকনাথ তান্ত্রিক বলেন, আমি একটা জায়গায় যাচ্ছি জিন ছাড়াতে, এখানে সবাইকে জড়ো হতে দেখলাম, আপনারা জড়ো হয়ে আছেন, কোনো কি সমস্যা হয়েছে? তখন একজন বললেন, হ্যাঁ, অনেক বড় সমস্যা, এক অভিশপ্ত ডাইনির পাল্লায় পড়েছে। কথাটা বলে গ্রামে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন তান্ত্রিককে। সব শুনে তারকনাথ তান্ত্রিক বললেন, ঘটনা শুনে তো ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছি। আচ্ছা, আপনারা আমার সাথে আসুন তো, ওই তেঁতুল গাছের কাছে গিয়ে দেখি আসলে সমস্যা কি। কথাটা বলে সেই তারকনাথ তান্ত্রিক সবাইকে নিয়ে তেঁতুল গাছের কাছে গেলেন। সেখানে গিয়ে গাছটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলল, এই গাছে আসলে একটা ডাইনি থাকেন, আর গ্রামের এই ছেলেদের এই ডাইনি মেরেছে। ডাইনি এখন এখানে নেই, আমাকে দেখে পালিয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমি এখন একটা কাজে যাচ্ছি, আমি কালকে আসবো আবার আর ডাইনিকে হাজির করব। আপনারা আজকে সাবধানে থাকবেন। তান্ত্রিকের কথায় সবাই রাজি হলে তান্ত্রিক সেখান থেকে চলে গেলেন। তান্ত্রিক চলে যাবার পর সে রাতে গ্রামের মানুষেরা সাবধানে ছিলেন। এত সাবধানে থাকার পরও সেই রাতেও 2জন যুবক ছেলে মারা গেলেন। এতদিন তো একটা করে ছেলে মারা যেতেন, আজ 2টা ছেলে মারা যাওয়ায় গ্রামের মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বেড়ে যায়। সবাই কান্না করতে থাকে। যুবক ছেলেগুলো এভাবে মারা যাচ্ছে, তাদের মা বাবার অবস্থা কেমন হতে পারে ভাবুন একবার। মারা যাওয়া ছেলের পরিবারের কান্না উপেক্ষা করে ছেলে দুটোর জানাজা করে মাটি দেয়া হয়। এদিকে পরের দিন কথা মতো তারকনাথ তান্ত্রিক আবারও আসে গ্রামে। তারকনাথ আসায় সবাই এক জায়গায় জড়ো হয়ে বললেন, তারকনাথ তুমি আসছো, তুমি আজ একটা ব্যবস্থা করো, তুমি কিছু না করলে আমরা অন্য কবিরাজ বা তান্ত্রিককে নিয়ে আসব। সবার কথায় তান্ত্রিক বলেন, আপনাদের কারোর কাছে যেতে হবে না, আমি এখনই ডাইনিকে হাজির করব। কথাটা বলে তান্ত্রিক সবার মাঝে বসে সামনে আগুন জ্বালিয়ে বললেন, একজন মানুষ আমার সামনে এসে বসুন, আমি তার শরীরে ডাইনিকে হাজির করব, ভয় পাবে না, একজন আসুন, তার কোনো ক্ষতি হবে না। তান্ত্রিকের কথায় একজন সাহস করে তান্ত্রিকের সামনে এসে বসলেন। তখন তান্ত্রিক মন্ত্র পড়ে সামনে বসে থাকা লোকটার শরীরে ফু দিতে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর আশেপাশের গাছগুলো নড়াচড়া করে উঠল, আর সেই লোকটার শরীরে এসে হাজির হলো ডাইনি। মানুষটার শরীরে ডাইনি হাজির হয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলল, তান্ত্রিক আমাকে হাজির করলি কেন? আমি কারো ডাকে হাজির হই না, কারোর কথা শুনেও চলি না, আমার যা ভালো মনে হয় সেটাই করি। আমি জানি আমাকে কেন ডেকেছিস, আমি সব জেনেও তোর কথার কোনো উত্তর দেব না। তখন তান্ত্রিক বলতেন, ডাইনি তোকে আমার কথার জবাব দিতেই হবে, কারণ তুই এই গ্রাম থেকে এক এক করে 5-6 জনকে মেরে ফেলেছিস, তাদের মৃত্যু ভয়ঙ্কর হয়েছে। তুই কেন মারছিস, এর কারণ কি সব বলবে এখন। তান্ত্রিকের কথায় ডাইনি বললেন, আগেই বলেছি আমি কারোর কথার উত্তর দেই না, তোর কথার কোনো জবাব আমি দিব না, আমাকে এখান থেকে যেতে দে, নইলে গ্রামের যুবকদের পাশাপাশি ছোট বাচ্চাদের পেছনে লাগবো, তখন গ্রামে শেষ হয়ে যাবে সব। ডাইনির কথায় তান্ত্রিক বললেন, তোর কথা তো সব হবে না, তুই এতদিন যা করেছিস, এখন আর পারবি না, কারণ এখন তোকে আমি বন্দি করব।
তারকনাথ তান্ত্রিকের কথায় ডাইনি বিকট শব্দে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, তান্ত্রিক, আমাকে তুই কি ভাবিস? আমি তোর এখানে হাজির হবার আগে এই গ্রাম থেকে 3টা বাচ্চা ধরে আমার কাছে আটকে রাখছি। তুই যদি আমার এখন কিছু করিস তো ওই 3টা বাচ্চা শেষ, আমার সাথে সাথে ওই বাচ্চা 3টাও মারা যাবে, আর আমি এখান থেকে যেতে পারলে বাচ্চাগুলো বেঁচে যাবে। ডাইনির কথায় তান্ত্রিক গ্রামের মানুষের দিকে তাকালেন। এদিকে তখনই গ্রামের মানুষ খোঁজাখুঁজি করে শিওর হলেন আসলেই 3টা বাচ্চা নেই। ডাইনির চাপে পড়ে তান্ত্রিক তখন ডাইনির কিছুই করতে পারে না, ডাইনিকে যেতে দেয়। এদিকে তখন সবাই তান্ত্রিককে বলেন, তান্ত্রিক এখন কি হবে? সবার কথার জবাবে তান্ত্রিক বলেন, আজ তো বুদ্ধি খাটে ডাইনি বেঁচে গেল, কিন্তু কাল আর পালাতে পারবে না। কাল ঠিকই ডাইনিকে বন্দি করব। আজকে আমি চলে যাচ্ছি। ডাইনি যে 3টা বাচ্চাকে নিয়ে গেছে ওদের আশা করি ফিরিয়ে দিবে। আজ আমি যাচ্ছি, কাল ঠিক আবার আসবো। কথাটা বলে সেখান থেকে চলে যায় তারকনাথ তান্ত্রিক। এদিকে তখন গ্রামবাসীও চলে যায় যে যার বাড়িতে। সবাই বাড়িতে যাবার কিছুক্ষণ পর ঠিকই ডাইনি নিয়ে যায় 3টা বাচ্চা সত্যি সত্যি বাড়িতে ফিরে আসে। এদিকে সেদিন রাতে সবাই খাওয়া দাওয়া শেষ না করে ঘুমিয়ে জেগে থাকে, কারণ ঘুমালে কেউ না কেউ তো মারা যায়, বিশেষ করে যুবক ছেলেগুলো জেগে থাকে। তো এভাবে জেগে থাকতে থাকতে মধ্যরাতের দিকে 2জন মানুষের চিৎকার, গ্রামের মানুষ দৌড়ে সবাই বেরিয়ে আসে। সবাই এসে দেখেন একটা ছেলে জ্ঞান হারানো অবস্থায় পড়ে আছে, পাশে ছেলেটার বাবা ও বড় ভাই চিৎকার করছে। এরকম অবস্থা দেখে গ্রামবাসী জ্ঞান হারানো ছেলেটাকে নিয়ে তেঁতুল গাছের কাছ থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে ছেলেটার জ্ঞান ফেরালেই সেই ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে ও আমাকে মেরে ফেলবে, বাঁচতে দিবে না। তখন ছেলেটার কথায় গ্রামবাসী জিজ্ঞাসা করে কি হয়েছিল। সবার কথা জবাবে সেই ছেলেটা অবাক করা একটা কথা বলেন। ছেলেটা বলেন, রাতে ঘুমালে অনেকে মারা যান, এই ভয় না ঘুমিয়ে জেগেছিলাম। আমি জেগে থাকতে থাকতে আমার ঘরের জানলা খুলে বাইরে একটু তাকালে বাইরে কিছু একটা দেখতে পাই। আমি ভালো করে তাকালে খুব সুন্দরী একটা মেয়ে, যার পরনের শাড়ি, শরীরে গহনা। ওই সুন্দরী মেয়েটা আমার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকল। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই সুন্দরী মেয়েটার মাঝে এতটা মায়া ছিল যে ওর ডাকে আমি মনের অজান্তে দরজা খুলে বাইরে বের হলাম। আমি বাইরে বের হওয়ায় সুন্দরী মেয়েটা হাঁটতে লাগলেন। এদিকে আমিও মেয়েটার পেছন পেছন পাগলের মতো হাঁটতে লাগলাম। আমি যে রাতের বেলা বাইরে বের হয়ে হাঁটছি এদিকে খেয়াল নেই। আমি পাগলের মতো মেয়েটার পেছন পেছন হাঁটতে হাঁটতে ওই তেঁতুল গাছের কাছে চলে যাই। আমি ওখানে যাওয়াই হঠাৎ করে আমার সামনে থাকা সুন্দরী মেয়েটা আমার দিকে ঘুরে তাকায় আর ভয়ঙ্কর রূপ নিয়ে হাসতে থাকে। হঠাৎ করে সুন্দরী মেয়েটার ভয়ঙ্কর রূপ নেয় তখন আমার হুঁশ আসে, আর আমি আশেপাশে তাকিয়ে বুঝতে পারি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, আমার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। বুঝতে পেরে পিছনে ঘুরে সেখান থেকে দৌড়াতে যাব, এমন সময় সে ভয়ঙ্কর মহিলা বা ডাইনি তার হাতটা লম্বা করে দিয়ে আমার পা ধরে ফেলে, আর আমি তখনই চিৎকার দিয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারানোর আগে একটা জিনিস দেখেছি, কেউ আগুনাতে আমার দিকে এগিয়ে আসছে, এরপর আর কিছু মনে নেই। এদিকে তখন ছেলেটার বাবা বললেন, গ্রামে ভৌতিক ঘটনা ঘটছে। সবার মতো আমিও ভয় ছিলাম। হঠাৎ আমার ছেলের দরজা খোলার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যাওয়ায় উঠে ছেলের ঘরে গিয়ে দেখিও নেই। ছেলেকে ঘরে না দেখে আমার বড় ছেলেকে ডেকে তুলি আর আগুন নিয়ে ওই তেঁতুল গাছের দিকে যেতে থাকি। আমরা দৌড়ে তেঁতুল গাছের ওদিকে গিয়ে দেখি আমার ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমাদের ভাগ্য হয়তো ভালো, আল্লাহর রহমতে সঠিক সময় ওখানে গিয়েছি, নইলে ওই ডাইনি হয়তো আমাদের ছেলেটাকে মেরে ফেলতো। ছেলেটা ওনার বাবার কথায় সবাই বুঝতে পারেন তেঁতুল গাছের ডাইনি এতদিন তাহলে সুন্দরী মেয়ের রূপে যুবক ছেলেদের ঘরের বাইরে নিয়ে যেতেন আর মেরে ফেলতেন। ছেলেটার মুখে সব কথা শুনে গ্রামের মানুষ আরও সতর্ক হন। সবাই সতর্ক হয়ে চলে যায় যে যার বাড়িতে। বাড়িতে যাবার পর ভয়ে ভয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়ায় অনেকে একটা স্বপ্ন দেখে। অনেকে দেখে ভয়ঙ্কর এক বৃদ্ধা মহিলা তেঁতুল গাছ থেকে উড়ে এসে কিছু বলতে চাইছে। সে ভয়ঙ্কর মহিলার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বপ্নের মধ্যে কিছু বলার আগেই গ্রামের মানুষের ভয়ে ঘুম ভেঙে যায়। এদিকে পরের দিন সকালে গ্রামের সবাই একসাথে হন। একসাথে হয়ে বলতে থাকেন, আমরা তো গতরাতে জানতে পেরেছি এতদিন এই গ্রামের যুবক ছেলেরা কিভাবে মারা গিয়েছিল। তেঁতুল গাছে ডাইনি সুন্দরী মেয়ের রূপে এসে ছেলেদের মায়াজালে ফেলত। এরপর ছেলেগুলোর সুন্দর রূপের মায়ায় পড়ে বাইরে গেলে ডাইনি মেরে ফেলত। ডাইনি যা করেছে একদম ঠিক করেনি। ডাইনি শুধু যুবক ছেলেদের মারিনি, গতকাল রাতে অনেকের স্বপ্নে সে কিছু বলতে চেয়েছিল। আমাদের আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, নইলে ডাইনি হাত থেকে কেউ বাঁচবে না।
তখন কয়েকজন বলল, আজকে তো তারানাথ তান্ত্রিক আসতে চেয়েছিল। তারকনাথ তান্ত্রিকের কথা শুনে অনেকে আবারও বলতে শুরু করলো, তারকনাথ তান্ত্রিককে দিয়ে কাজ হবে না, ও দুদিন এসে কিছু করতে পারিনি, আমরা বরং অন্য কবিরাজ বা হুজুরকে নিয়ে আসি। তখন কিছু লোক বলল, হ্যাঁ তাহলে তাই করি, এখনই বেরিয়ে পড়ি। কথার বলে কয়েকজন বেরিয়ে পড়লেন, আর সন্ধ্যা হবার আগে বড় একজন কবিরাজকে নিয়ে আসলেন গ্রামে। সে কবিরাজের নাম জলিল। জলিল নামে বড় সেই কবিরাজ আসায় গ্রামের মানুষ শুরু থেকে শেষ যা যা ঘটেছে সব খুলে বললেন। সব শুনে কবিরাজ বললেন, আমি আপনাদের সব ঘটনা শুনে বুঝতে পারছি ডাইনি কতটা ভয়ঙ্কর, তবে আপনারা চিন্তা করবেন না, আমি সন্ধ্যা হবার পর ডাইনিকে হাজির করে কথা বলবো। কবিরাজের কথাই সবাই বললেন, না না, ডাইনিকে হাজির করে শুধু কথা বললে হবে না, ডাইনিকে মেরে ফেলতে হবে। ডাইনি অনেক চালাক ও ভয়ঙ্কর, ও গ্রামের বাচ্চাদের ধরে রেখে এখানে হাজির হয়। কবিরাজ, তোমার যা যা লাগবে সব দেবো, বিনিময়ে ডাইনিকে হাজির করো আর সাথে সাথে বন্দি করে মেরে ফেলো। সবার কথায় কবিরাজ একটু চুপ থেকে বলল, ঠিক আছে, আমি কাজটা করতে পারবো। ডাইনিকে হাজির করে মেরে ফেলবো, বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিতে হবে আমাকে। তখন গ্রামের সবাই রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমরা রাজি, তুমি এখনই হাজির করো ডাইনিকে। তখন জলিল নামে সে কবিরাজ বলল, একটু অপেক্ষা করুন, সন্ধ্যা হয়ে আসুক, দিনের আলোতে ডাইনি হাজির হবে না। কবিরাজের কথায় সবাই অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা হবার পর কবিরাজ সবাইকে নিয়ে ওই তেঁতুল গাছের কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন, সবাই বসুন, আমি সবার সামনে ডাইনিকে হাজির করে বন্দি করব। কথাটা বলে কবিরাজ তেঁতুল গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলে আবার চলে যাবার পর সবাই অবাক করে দিয়ে সেখানে সশরীরে এসে উপস্থিত হলেন ভয়ঙ্কর সেই ডাইনি। ডাইনির রূপ খুবই ভয়ঙ্কর ছিল। এই ডাইনিকে অনেকের স্বপ্নে দেখেছিল। ডাইনি ওখানে হাজির হয়ে নর্মালভাবে বলে ওঠেন, গ্রামবাসী তোমরা ভয় পেও না, তোমরা আমাকে ভুল বুঝছো, আসলে আমি কাউকে মারিনি। কথা বলা হতে না হতেই সে কবিরাজ ডাইনির উপরে ধুলোর মতো কিছু একটা ছিটিয়ে দিলেন। ধুলোর মতো জিনিসটা ডাইনির শরীরে পড়ার পর ডাইনি চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, কবিরাজ আমাকে ছেড়ে দে, আমি কিছু করিনি, ছাড় আমাকে, আমি তোকে ছাড়বো না, আমার কষ্ট হচ্ছে, ছাড়। এদিকে ডাইনির কথায় কোনো কান না দিয়ে কবিরাজ তার কাজ করে যেতে লাগলেন। এদিকে তখন ডাইনি একটা দোয়ার মতো রূপ নিয়ে কবিরাজের হাতে থাকা পাত্রের ভেতরে ঢুকে পড়লেন। তখন কবিরাজ পাত্রের ঢাকনা আটকে দিয়ে ডাইনিকে বন্দি করলেন আর মেরে ফেললেন। ডাইনিকে মেরে ফেলেছে শুনে গ্রামের সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই খুশি মনে কবিরাজের প্রশংসা করতে থাকে। এদিকে তখন কবিরাজ বলে, আপনাদের কথা মতো ডাইনিকে মেরে ফেলেছে, এখন আমার পাওনা আমাকে বুঝে দিন। তখন গ্রামবাসী তাই করেন, বেশ কিছু টাকা কবিরাজকে দিয়ে দেন। কবিরাজ টাকা পেয়ে সেখান থেকে চলে যান। এদিকে তখন গ্রামবাসী একে অপরকে বলতে থাকেন, অবশেষে ডাইনিটা মারা গেল। এসব বলে খুশি মনে সবাই চলে গেলেন বাড়িতে। সবাই বাড়িতে যাবার পর সে রাতে আর কিছু ঘটল না। এভাবে এক এক করে কেটে গেল 3টা দিন। 3 দিনে কোনো ঘটনা না ঘটায় গ্রামের সবাই ভাবেন আর কিছু ঘটবে না, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ হলো 3 দিন 4 দিন পর। 3-4 দিন পর এক রাতে হঠাৎ গ্রামের একটা বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। চিৎকারের আওয়াজ শুনে সবাই ওখানে গেলে সেই বাড়ির লোকটা বলতে লাগলেন, আমার ছেলে মানিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার কথায় সবাই বললেন, মানিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে চিৎকার করার কি আছে, রাত তো বেশি গভীর হয়নি, হয়তো বাইরে গেছে, চলে আসবে। তখন মানিক নামে ছেলেটার বাবা বললেন, ভয় হচ্ছে যদি ওর কিছু হয়, যদি ডাইনি কিছু করে। তখন সবাই বললেন, আরে পাগল, ডাইনি কিভাবে আসবে, ডাইনি তো মারা গেছে, ডাইনিকে নিয়ে আর ভয় পাবার দরকার নেই, চলে আসবে হয়তো। সবার কথার মাঝে ওখানে একটা লোক দৌড়ে এসে ধপাস করে পড়ে হাঁপাতে লাগলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, পানি, আমাকে পানি দাও। ওনার কথায় ও হাঁপানো দেখে একজন পানি খেতে দিলেন ওনাকে। পানি দিয়ে উনি সবটুকু পানি খেয়ে হাঁপাতে লাগলেন। তখন সবাই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছ কেন? সবার কথায় সেই লোকটা দাঁড়িয়ে বললেন, আমি জানি এনাদের ছেলে মানিক কোথায়, মানিক আর বেঁচে নেই, মারা গেছে। আমি এমন একটা দৃশ্য দেখেছি যেটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার কথায় সবাই অবাক হবেন, সবার মাথায় আকাশ ভেঙে পড়বে। সেই লোকটার কথায় সবাই জিজ্ঞাসা করলেন, কি এমন কথা, বলো, তাড়াতাড়ি বলো। তখন সেই লোকটা বললেন, আসলে ডাইনি মারা যাবার পর গ্রামে তো আর কিছু ঘটনা ঘটে না, তাই সাহস করে সবার মতো আমিও রাতে বাইরে বের হই। আজকে রাতে আমার বাথরুম যাবার চাপ পড়লে আমি বাইরে বের হই। আমি বাইরে বের হয়ে তেঁতুল গাছ থেকে কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে বসে কাজ করতে থাকি। আমি ওখানে বসে কাজ করার সময় হঠাৎ একটা জিনিস দেখি। আমি দেখি খুব সুন্দরী একটা মেয়ে চাঁদের আলোতে
মেয়েটার শরীরে স্পষ্ট দেখা যাচ্ছে। সে সুন্দরী মেয়েটা হেঁটে যাচ্ছে, আর মেয়েটার পেছনে হেঁটে যাচ্ছে মানিক। মানিককে মেয়েটার পেছনে হেঁটে যেতে দেখে আমার সন্দেহ হয়। আমি তখন খুব সাবধানে নিজেকে পরিষ্কার করে মানিকের পিছনেই আমি দূর থেকে দেখতে থাকি ঘটনা কি ঘটে। আমি দূর থেকে ঝোপের আড়াল থেকে দেখি সেই সুন্দর মেয়েটা মানিককে নিয়ে তেঁতুল গাছের পেছনে যে ঝোপ জঙ্গলের মতো জায়গাটা আছে ওখানে গেল। ওখানে গিয়ে সেই সুন্দরী মেয়েটা হঠাৎ করে ভয়ঙ্কর রূপ নিল। সে মেয়েটার ভয়ঙ্কর রূপ নিয়েই মানিকের গলা চেপে ধরে মাটিতে শুয়েছিল। এমন সময় সেখানে আমি আরেকজনকে দেখতে পেলাম। আমি কাকে দেখেছি জানেন? আমি সেখানে তারকনাথ তান্ত্রিককে দেখেছি। আমি দেখলাম সে ভয়ঙ্কর মহিলা মানিককে ধরে রাখছেন, আর তারকনাথ তান্ত্রিক একটা ধারালো ছুরি দিয়ে মানিককে বলি দিয়ে ওর মাথাটা কেটে ফেললেন। এই দৃশ্য দেখে আমি ঠিক থাকতে পারিনি, দৌড়ে চলে আসলাম। আমার মনে হয় এতদিন গ্রামের সব যুবকদের তারকনাথ তান্ত্রিক সেই ভয়ঙ্কর মহিলা অবয়ব মেরেছে। ওখানে তারকনাথ তান্ত্রিক এখনও আছে। সবাই চলুন। সে লোকের কথায় সবাই মাথায় যেন সত্যি আকাশ ভেঙে পড়লেন। উনি কি বলল? তারকনাথ তান্ত্রিক এসব করেছে? ওনার কথায় মানিকের মা বাবা তো কান্নাকাটি শুরু করেছেন। এদিকে গ্রামবাসী তখন সবাই লাঠি সোঁটা ও আগুনের মশাল নিয়ে সবাই মিলে চলে যায় তেঁতুল গাছের সেই জঙ্গলের মতো জায়গায়। সেখানে গিয়ে সবাই দেখেন তারকনাথ তান্ত্রিক বসে আছেন। ওনার সামনে একটা পাত্রে রক্ত, আর পাশে পড়ে আছে মানিকের কাটা মাথা ও শরীরটা। এই দৃশ্য দেখে মানিকের মা বাবা চিৎকার দিয়ে কান্না করতে থাকে। ওদিকে গ্রামবাসী সবাই দেখে তারকনাথ তান্ত্রিক উঠে দাঁড়ায় আর ভয়ে সবাইকে বলে, তোমরা কেন এখানে? তখন গ্রামের সবাই বলে, তারকনাথ নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? আমাদের এতদিন মিথ্যা বলে বোকা বানিয়ে আসছিলি, আজ কোথায় যাবি? আজ ধরা পড়ছিস না? তখন তারকনাথ তান্ত্রিক বলেন, তোমরা ভুল বুঝছো, আমি কিছু করিনি। আমি এখানে সাধনা করছি ডাইনিকে বন্দি করতে। তোমরা তো জানো না ডাইনি ফিরে আসছে আর এই মানিক নামে ছেলেটাকে মেরে ফেলেছে। তখন সবাই রেগে গিয়ে বললেন, তোর মিথ্যা কথা তোর কাছে রাখ, তুই নিজে মানিককে জবাই করেছিস, এটা একজন দেখেছে। এখন কি বলবি? কোথায় পালাবি? আর তুই শেষ। গ্রামবাসীর কথায় তারকনাথ তান্ত্রিক সেখান থেকে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তান্ত্রিককে ধরে যেভাবে পারে পিটাতে থাকে। এভাবে সবাই পিটাতে তান্ত্রিককে রক্তাক্ত করে সেখানেই ফেলে রেখে সবাই চলে যায়। এদিকে সেই রাতে আর কিছু ঘটে না। পরের দিন সকালে মানিক নামে ছেলেটার জানাজায় সবাই আসে। মানিকের জানাজা ও কবর হয়। মানিকের মাটি দেওয়ার শেষে সবাই আবারও ওই তেঁতুল গাছের ওখানে যায়। ওখানে গিয়ে দেখেন তারকনাথ তান্ত্রিক ওখানে নেই। তান্ত্রিককে না দেখে সবাই ভাবেন তান্ত্রিক হয়তো মারা গেছে, ওর লাশ হয়তো শেয়াল কুকুর খেয়েছে। সবাই এটাও বলেন এতদিন যত যুবক ছেলে মারা গিয়েছিল সবগুলোকে নিশ্চয়ই এই তারকনাথ তান্ত্রিকই মেরেছে। আমরা মিছি ডাইনিকে সন্দেহ করেছি। তাই যাই হোক, ডাইনি মারুক আর তান্ত্রিক দুজনে তো বিদায় হলো, এখন থেকে আর হয়তো কোনো সমস্যা হবে না। এসব কথা বলে সবাই চলে গেলেন যে যার বাড়িতে যাবার পর সেই রাতটাও সাবধানে চললেন, এতে কোনো সমস্যা হলো না। এভাবে একদিন দুদিন করে চলে গেলেন 7টা দিন। 7 দিন পর ঘটল এক ভয়ানক অবাক করা ঘটনা। 7 দিন পর সন্ধ্যাবেলা ওই তেঁতুল গাছে একজন লোকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশটা দেখে মনে হয় ফাঁসি দিয়ে মারা গেছে। যে লোকটা মারা গেছে ওনার পরিবারের লোকেরা সহ গ্রামবাসী সবাই এসে জড়ো হয়েছেন সেখানে। সবাই জড়ো হয়ে অবাক হয়ে একে অপরকে বললেন, ও ফাঁসি দিয়ে মরল কেন? ও তো এরকম না, আত্মহত্যা তো করার কথা না। কিন্তু মানুষের মনের কথা তো আর জানা যায় না। লোকটা মারা যাওয়ায় গ্রামবাসী সবাই মিলে ঠিক করলো লাশটা নিচে নামাবে। এই খবর পুলিশকে জানতে দিবে না। এই ভাবনা মতো কয়েকজন মিলে তেঁতুল গাছে ঝুলে থাকা লাশটা নিচে নামালেন। লাশ নিচে নামানোর ফলে ওনার পরিবারের সবাই কান্না করতে লাগলেন। এদিকে তখন গ্রামের সবাই বললেন, এখানে কান্না করো না, লাশটা এখান থেকে আগে বাড়িতে নিয়ে যাই। কথাটা বলে সবাই লাশটা নিয়ে বাড়িতে যাবে এমন সময় আশেপাশে কেউ বাতাস বইতে শুরু হলো। হঠাৎ করে আশেপাশের পরিবেশ পাল্টে যেন অন্ধকারে ছেয়ে গেলেন। হঠাৎ করে এরকম হওয়ায় সবাই ভয় পেয়ে একসাথে জড়ো হলেন। সবাই একসাথে জড়ো হওয়ায় হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন ভয়ঙ্কর দেখতে একটা জিন। সে জিনের মুখটা এতটাই ভয়ঙ্কর যে ভয়ে কেউ তাকাতেই পারছিল না ওর দিকে। এদিকে সেই জিন ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে ওঠে। জিনটা বলেন, গ্রামবাসী কেমন আছিস? তোরা নিশ্চয়ই ভালো আছিস। আমার মাকে হত্যা করিয়ে ভালো আছিস, কিন্তু আমি তোদের কিভাবে ভালো থাকতে দিই বল? তোরা কি ভাবছিস এই লোকটা এই তেঁতুল গাছে ফাঁসি দিয়ে মারা গেছে? না, আমি ওকে ফাঁসি দিতে বাধ্য করছি। কেন এরকম করছি জানিস? তোদের গ্রামবাসী সবাইকে একসাথে করতে। তোরা সবাই একসাথে হয়েছিস, এখন আমার কথা শোন।
আমি হলাম এই তেঁতুল গাছে থাকা ডাইনির ছেলে। আমার মা ডাইনিকে বিনা অপরাধে কবিরাজ ডেকে হত্যা করেছিস তোরা। আমার মায়ের কোনো দোষ নেই। মা এই গ্রামের কাউকে হত্যা করেনি, সবাইকে হত্যা করেছে তারকনাথ তান্ত্রিক। তারকনাথ তান্ত্রিক যখন জানতে পারে এই তেঁতুল গাছে আমার মা মানে ডাইনি থাকে, তখন তান্ত্রিক একটা প্ল্যান করে। তারকনাথ তান্ত্রিক তার সাথে থাকা পরীকে দিয়ে এই গ্রামের যুবক ছেলেদের ধরে নিয়ে আসে, এই তেঁতুল গাছের কাছে বলি দেয় আর মেরে ফেলে। তারকনাথ তান্ত্রিক যুবক ছেলেদের কাটা মাথা রক্ত দিয়ে পুজো করে এক ভয়ঙ্কর পরীকে আমন্ত্রণ জানাতো। তারকনাথ তান্ত্রিকের মোট 60টা যুবক ছেলের মাথা ও রক্ত লাগত পূজা করতে। তান্ত্রিক এ সকল পূজা এই তেঁতুল গাছের পাশে বসে করেছে, কারণ কেউ যেন বুঝতে না পারে এসব তান্ত্রিকের কাজ। সবাই যেন ভাবে এই গাছে টাকা ডাইনি সবাইকে হত্যা করেছেন। এই গাছে আমার মা বাস করে শত শত বছর ধরে, কোনোদিন গ্রামের কারোর কোনো ক্ষতি করেনি। আর তোরা আমার সেই মাকে কবিরাজ নিয়ে এসে মেরে ফেলেছিস। আমার মা তোদের স্বপ্নে এসে বলতে চেয়েছিল ওনার কোনো দোষ নেই, সব করেছে তারকনাথ তান্ত্রিক, কিন্তু সেটা বলতে পারিনি। মা স্বপ্নে কাউকে বলতে না পারলেও জলিল কবিরাজ যেদিন মাকে সবার সামনে হাজির করেছিল সেদিন মা এসেই বলেছিল, গ্রামবাসী তোমরা আমাকে ভুল বুঝছো, আমি কাউকে মারিনি। মায়ের কথা সেদিন তোমরা কেউ বিশ্বাস করনি, মাকে সব বলার সুযোগ দাওনি, মাকে কবিরাজ দিয়ে মেরে ফেলেছ। সব দোষ করেছে তান্ত্রিক, আর তোরা তান্ত্রিককে এখনও বাঁচিয়ে রেখেছিস। তান্ত্রিক ওর বাড়িতে এখনও আছে। আমার মাকে মারার পর কি ভাবছিস সবাই ভালো থাকবি? না, তোদের কাউকে ভালো থাকতে দিব না। আমি এক এক করে গ্রামের সবাইকে শেষ করে দিব। এই গ্রামে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও থাকতে দিব না, সবাইকে মারব। আজকে একজনকে মেরেছি, কাল শেষ মুহূর্তেই থাকবে, অপেক্ষা কর নিজের মৃত্যুর জন্য। কথা বলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে চলে গেলেন ডাইনির সেই ছেলে। জিনটা চলে যাওয়ায় গ্রামবাসী ফাঁসি দেওয়া লাশটা নিয়ে দ্রুত বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সেই রাতে আর কিছু না করে সবাই ভয়ে ভয়ে চলে যায় বাড়িতে। বাড়িতে যাবার পর ঘরের ভেতর সেই রাতটা পার করে দেয়। পরের দিন সকাল হলে মারা যাওয়া ব্যক্তির কবর দেওয়া হয়। ওর কবর দেওয়া শেষে গ্রামের সবাই বসে আর বলে, আমরা কি ভুলটাই না করেছি? নিরাপরাধ ডাইনিকে কবিরাজ নিয়ে সে মেরে ফেলেছে। আমরা কাজটা ঠিক করিনি। ডাইনিকে মেরে ফেলায় ওর ছেলের প্রতিশোধ নিতে আমাদের গ্রামে আসছে। এখন জিনটা আমাদের কাউকে ছাড়বে না। এসব ঘটেছে তান্ত্রিকের জন্য। গতকাল রাতে ডাইনি ছেলে জিনটাকে কি বলেছিল মনে আছে? তারকনাথ তান্ত্রিক এখনও বেঁচে আছে, মারা যায়নি। তারকনাথ নিশ্চয়ই ওর বাড়িতে আছে, চলো এখনই ওর বাড়িতে যাব, ওকে ধরে নিয়ে আসবো। কথাটা বলে গ্রামবাসী সবাই মিলে চলে যায় পাশের গ্রামে তারকনাথ তান্ত্রিকের বাড়িতে। সেখানে যাবার পর দেখেন তারকনাথ তান্ত্রিক ঘরে নেই। এদিকে তখন একজন বলেন, ওই তো তারকনাথ তান্ত্রিক পালাচ্ছে। তারকনাথ তান্ত্রিক অনেক অসুস্থ ছিলেন, ঠিকমতো হাঁটতে পারছিলেন না। গ্রামবাসী আসার খবর শুনে কষ্ট করে হলেও পালাতে চাইছিলেন, কিন্তু গ্রামবাসীরা তারকনাথ তান্ত্রিককে ধরে নিয়ে আসে সেই তেঁতুল গাছের কাছে। সেখানে আসার পর তারকনাথ তান্ত্রিক বলেন, গ্রামবাসী আমাকে কিছু করিস না, ছাড় আমাকে, আমাকে মারলেও তো আর সবাই ফিরে আসবে না, আমাকে মাফ কর। তখন সবাই বলে, তোকে মাফ করব কেন? তোর কোনো মাফ নেই। তোর জন্য আমরা নিরপরাধ ডাইনিকে মেরেছি, তোর জন্য এখন ডাইনির ছেলে আমাদের পেছনে লাগছে, তোকে এখনই মেরে ফেলবো। সবার কথায় তান্ত্রিক বললেন, আমাকে ছাড়, নইলে কেউ বাঁচবি না। তান্ত্রিকের কথায় সবাই রেগে বলেন, তুই এখন আমাদের হুমকি দিচ্ছিস, এই তেল নিয়ে আসো তো। এই বলে তান্ত্রিককে ধরে দাঁড় দড়ি দিয়ে বেঁধে তেঁতুল গাছের সাথে বেঁধে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন তারকনাথ তান্ত্রিক চিৎকার দিয়ে বলতে থাকে, সামারা, তোমার কাছে একটাই চাওয়া, এই গ্রামের কাউকে ছাড়বে না, এই গ্রামের সবাইকে মারলে তোমার মুক্তি হবে। এভাবে বলতে বলতে সেখানে আগুনে পুড়ে মারা গেলেন তারকনাথ তান্ত্রিক। তান্ত্রিক মারা যাওয়ার পর সবাই বলতে লাগলেন, এখন শান্তি লাগছে, এর জন্য গ্রামের যুবক ছেলেদের হারিয়েছি, এর জন্য অভিশপ্ত নিয়ে আসছি। তখন কয়েকজন বলতে লাগলেন, আমাদের আরেকটা কাজ করতে হবে, জলিল কবিরাজকে আরেকবার নিয়ে আসতে হবে, নইলে ডাইনি ছেলে জিনটা আমাদের কাউকে ছাড়বে না। ওনার কথা মতো তাই করা হয়। কয়েকজনকে আবারও জলিল কবিরাজকে নিয়ে আসে। জলিল কবিরাজ এসে আবারও সবকিছু শোনেন। সব শুনে জলিল কবিরাজ বলেন, গ্রামবাসী তারকনাথ তান্ত্রিক যা করেছে এটা অন্যায়। তারকনাথের জন্য ও তোমাদের কথায় আমি ডাইনিকে মেরেছি। তোমরা আমাকে সব না বললে আমি খোঁজ খবর নিতাম, তাহলে তখনই জানতে পারতাম তারকনাথ তান্ত্রিকের বিষয়ে। তো যাই হোক, ডাইনিকে মেরে ভুল তো করেই ফেলেছি, এখন কি করতে হবে এটাই বলো। তখন গ্রামবাসীরা বলেন, এখন ডাইনির ছেলেকে বন্দি করতে হবে,
ওকে মেরে ফেলার দরকার নেই, শুধু বন্দি করে রাখো যেন আমাদের আর কোনো ক্ষতি না করে। সবার কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, আমি এখনই ডাইনির ছেলেকে হাজির করে বন্দি করছি। কথাটা বলে জলিল কবিরাজ এখানে বসে পড়লেন। কবিরাজ বসে কাজ শুরু করার আগে সেখানে এসে উপস্থিত সেই ডাইনির ছেলে, সেই জিনটা উপস্থিত হয়ে ভয়ানক এক হাসি দিয়ে বললেন, জলিল কবিরাজ, তুই এসেছিস? তুই কি ভাবছিস তোর ডাকে আমি এখানে এসেছি? আরে না, এসব আমার প্ল্যান বলতে পারিস। তুই আমার মাকে বন্দি করে হত্যা করেছিস। আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ তখনই নিতে পারতাম, তোকে ভয়ঙ্করভাবে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমি তোকে সবার সামনে মারব। তুই গ্রামবাসীর সামনে আমার মাকে হত্যা করেছিস, আমি তোকে এদের সামনেই মারব। জিনটার কথায় কবিরাজ বললেন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি এসব ভয় পাই না। আমি তোর মাকে বন্দি করতে পারলে তোকে পারবো না এটা ভাবলে কি করে? দেখ যা আবার হয়েছে, তুই গ্রাম ছেড়ে চলে যা, নইলে তোর মায়ের মতো তোকেও বন্দি করে মেরে ফেলবো। কবিরাজের কথায় জিনটা বললেন, তুই কি ভেবেছিস সে সুযোগ তোকে দেব? তোর মৃত্যু হবে খুবই ভয়ঙ্কর ভাবে। এই কথাটা বলে জিনটা কবিরাজকে বুকে আঘাত করলেন। প্রচণ্ড জোরে আঘাত পেয়ে কবিরাজ উড়ে গিয়ে সেই তেঁতুল গাছের সাথে ধাক্কা খেলেন। এদিকে তখনই জিনটা কবিরাজের ডান হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। এমন অবস্থায় কবিরাজ চিৎকার করতে লাগলেন। এদিকে এই অবস্থা দেখে তো গ্রামবাসী ভয় শেষ। তখন জিনটা কবিরাজের বুকের উপরে তার পা তুলে দেন। তখন জলিল কবিরাজ ব্যথায় চিৎকার করতে করতে বলে, থাম, আমাকে মারিস না, তোর মায়ের বিষয়ে একটা কথা বলি। কবিরাজের কথায় জিনটা বললেন, তুই আমার মাকে মারার সময় মায়ের কথা শুনিসনি, ওনাকে কথা বলার সুযোগ দিসনি, কি ভেবেছিস তোকে আমি কথা বলার সুযোগ দেব? তাই দেব না। এই বলে সেই জিন কবিরাজকে কিছু বলতে না দিয়ে সেখানেই মেরে ফেললেন। কবিরাজকে মেরে ফেলতে দেখে গ্রামবাসী ভয় সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন যে যার বাড়িতে গিয়ে সেদিন আর ঘর থেকে কেউ বের হয়নি। এভাবে দিন কেটে যায়, রাতও কেটে যায়। রাত কেটে দিন হবার পর সবাই একসাথে হয়ে বললেন, এখন আমাদের কি হবে? আমরা যে বড় বিপদে পড়ে গেলাম। জিনটা কবিরাজকে আমাদের সামনেই মেরে ফেললো। শোনো, এখন কারণ ছাড়া রাতে কেউ ঘর থেকে বেরোবে না। কথাটা বলে সবাই চলে যায়। এভাবে দিন শেষে রাত আসে। রাত হলে হঠাৎ একটা বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসে। চিৎকারের আওয়াজ পেয়ে সবাই ওখানে গেলে সেই বাড়ির মহিলা বলেন, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামী ওই তেঁতুল গাছের দিকে যাচ্ছে। ও বাথরুমে যাবার জন্য বের হয়েছিল, আমি হারিকেন নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমি দেখলাম একটা সাদা ধোঁয়ার মতো কি জানি আমার স্বামীর শরীরে এসে ঢুকলো, আর তখনই আমার স্বামীর রূপ বদলে গেল। কেমন আচরণ করতে লাগলো। আমি আমার স্বামীকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ও তেঁতুল গাছের দিকে দৌড়ে গেল, আমার স্বামীকে বাঁচান সবাই। সেই মহিলার কথায় সাহস করে হাতে আগুন নিয়ে সবাই তেঁতুল গাছের কাছে গিয়ে দেখেন সেই লোক তেঁতুল গাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলে আছে। ওখানে ঝুলে থাকতে দেখে ওনার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। এদিকে গ্রামবাসী সবাই ওনাকে গাছ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর রাতের বেলায় তার কবর দেওয়া হয়। ওনাকে কবর দেওয়া শেষে সবাই বলে সকালে সবাইকে একসাথে হতে। এই বলে সবাই চলে যায় বাড়িতে। এদিকে পরের দিন সকালে কথা মতো সবাই আবার একসাথে হয়। সবাই একসাথে হয়ে আলোচনায় বসে। সবাই বলে, আমাদের আজকেই কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসতে হবে, যদি না আসি তাহলে কেউ বাঁচব না। আমরা বুঝতে পারছি ওই জিনটা যার শরীরে ভর করে, আর তখনই তার হুঁশ থাকে না। পরে সে একা একা গিয়ে তেঁতুল গাছে ফাঁসি দিয়ে মারা যান। তো কথা মতো সবাই রাজিও হন। সবাই রাজি হয়ে বলতে থাকেন, তাহলে কোথায় যাওয়া যায়? জলিল কবিরাজও কিছু করতে পারেনি, উল্টো জিনটার হাতে মারা গেল। তখন দুজন বলল, এখন অন্য কবিরাজদের কাজ হবে না, এখানে লাগবে সালাম কবিরাজকে। সালাম কবিরাজ অনেক ভালো শুনেছি, চলুন গিয়ে সালাম কবিরাজকে নিয়ে আসি। ওদের কথা মতো গ্রামের সবাই রাজি হয়ে চলে গেলেন সালাম কবিরাজের বাড়িতে। ঘড়িতে তখন দুপুর 2টা। আমার বাবা দোকানে যাওয়ায় আমি দোকান থেকে বাড়ির দিকে আসতে থাকি। এমন সময় মনে হলো সালাম দাদুর দেখা করেছে দাদুর সাথে। 1 মিনিট, হঠাৎ করে গল্পর পরিবর্তন হলো। গল্পে এখন আসল ক্যারেক্টার আয়শাপুরী আসবে। যারা আয়শাপুরীর গল্প নতুন শুনছেন তারা তো আয়শাপুরীর বিষয়ে জানেন না। শুনুন, আমি নিশাদ, আমার বউ হল আয়শাপুরী। আয়শাপুরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে, যেটার শক্তি অনেক। আয়শাপুরীর এই চুরির জন্য সাধারণ কোনো জিনপুরী আয়শাপুরীর সাথে শক্তিতেও যুদ্ধে পারে না। আয়শাপুরীর বিষয় তো জেনে গেলেন। এই গল্পে আরও আছে সালাম কবিরাজ। সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। সালাম দাদু কোথাও জিনপুরি ছাড়াতে গেলে আমাকে সাথে করে নিয়ে যায়। ও আরেকটা কথা, আমি যে ভয়েস ওভার করছি আমার নাম কিন্তু নিশাদ না, আমি ভয়েস আর্টিস্ট ইফতি। আর এই গল্পটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন নিশাদ ভাই। চলুন গল্পে যাওয়া যাক।
আয়শাপুরী, সালাম দাদু সহ বড় বাবা জিন, ফাতেমাপুরী, সাজ্জাদ জিন, এদের কাহিনী আছে। আমি সামনে হয়তো সবসময় সবার সাথে পরিচয় করিয়ে দিব। আয়শাপুরীকে নিয়ে এই চ্যানেলে 27টা গল্প রয়েছে। সব গল্পগুলো আলাদা আলাদা এবং গল্পগুলোর কাহিনী সবগুলো আলাদা আলাদা। সবাই প্লিজ শুনে নেবেন। ইউটিউবে আয়শাপুরীর গল্প লিখে সার্চ করলে আসবে, অথবা আমার এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলে ঢুকলেও পেয়ে যাবেন। অনেক কথা বলে ফেললাম, এখন গল্পে ফিরি। আমার ভাবনা মতো চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম অনেক মানুষের ভিড়। আমি ওখানে গিয়ে সালাম দাদুর পাশে বসলাম। তখন দাদু সবাইকে বসতে দিয়ে বললেন, আপনারা কে? দেখে তো মনে হচ্ছে পাশের গ্রামে বা তার পাশের গ্রামের বাড়ি দু একজনকে চেনা চেনা লাগছে। তখন ওনারা বললেন, কবিরাজ সাহেব, আপনি ঠিক বলেছেন, আমাদের বাড়ির পাশের গ্রামেই আসলে আমরা একটা সমস্যায় পড়ে এসেছি। আপনার অনেক নাম ডাক শুনেছি, আপনি আমাদেরকে সাহায্য করেন। তখন সালাম দাদু জিজ্ঞাসা করেন, ঘটনা কি? দাদু কথার জবাবে সেই গ্রামবাসীর সবাই শুরু থেকে শেষ সব ঘটনা খুলে বলেন। সব ঘটনা শুনে সালাম দাদু অবাক হয়ে বলেন, এ তো অনেক কাহিনী, তাহলে ডাইনির ছেলে আপনাদের পেছনে লেগেছে? তখন সবাই মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, আপনি না করবেন না, আমাদের সাথে চলুন। সবার কথা অনুরোধে সালাম দাদু বললেন, ঠিক আছে, এখন তো ভর দুপুর, আপনারা গ্রামে ফিরে যান, আমি সন্ধ্যার দিকে যাব আপনাদের গ্রামে। সালাম দাদুর কথায় সবাই রাজি হয়ে চলে গেলেন। এদিকে তখন দাদু আমার দিকে তাকালে। আমি বললাম, দাদু, আজকে তুমি শেষ, আজ ডাইনি ছেলে তোমাকে খেয়ে ফেলবে। আমার কথায় সালাম দাদু হেসে বললেন, তাই নাকি? আমাকে খাই নাকি আমি ওকে খাই সেটা সন্ধ্যার সময় দেখতে পাবি, সময় মতো চলে আসিস। দাদুর কথায় আমি মুচকে এসে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর গোসল করে ঘরে আসলাম। তখন আমার বউ আয়শাপুরী বলল, চলো মা, খেতে ডাকছে। আয়শার কথা ওকে বললাম, আমাদের ছেলে ইয়ামিন কোথায়? আমার কথার জবাবে আয়শা বলল, ইয়ামিন খাবার খেয়ে ওর দাদির ঘরে ঘুমাচ্ছে, আসো খেতে আসো। তখন আমিও আয়শাপুরী খেতে গেলাম। গিয়ে মা, আমিও আয়শাপুরী খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে ঘরে এসে শুয়ে রইলাম। শুয়ে আয়শাকে বললাম, এই শোনো না, আমি ঘুমিয়ে যাব, আমাকে সন্ধ্যা হবার আগে ডেকে দিবা তো, কেমন? সালাম দাদুর সাথে পাশের গ্রামে যেতে হবে। আমার কথায় আয়শা মাথা নাড়িয়ে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এদিকে তখন আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ আয়শার ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ায় আয়শাকে বললাম, এই কয়টা বাজে, সন্ধ্যা হয়েছে নাকি? তখন আয়শাপুরী বললেন, সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আরে কি বলো, তোমাকে না বলেছি বিকালে ডেকে দিবা, সালাম দাদুর সাথে যাব? আমার কথায় আয়শা বললেন, আমার কি দোষ? তোমাকে তো ডেকেছি, তুমি শুনোনি, এতে আমার কি দোষ? আয়শার এরকম কথায় আমি আবারও শুয়ে পড়লাম। তখন আয়শা হেসে বললেন, আরে আবার শুয়ে পড়লে যে, সালাম দাদুর সাথে যাবে না? দরজা খুলে তো দেখো এখনো বিকাল সন্ধ্যা হয়নি, তোমাকে বোকা বানালাম। আয়শার কথায় উঠে দরজা খুলে দেখলাম আসলে এখন বিকাল। সালাম দাদুর ওখানে যেতে হবে, তাই হাত মুখ ধুয়ে ঘরে এসে আয়শাকে বললাম, আয়শা, আমি সালাম দাদুর ওখানে যাচ্ছি, দাদু সহ আবার পাশের গ্রামে যাব, আসতে রাত হতে পারে। বাবা দোকান থেকে বাড়িতে এসে আমার কথা জিজ্ঞাসা করলে বলি আমি সালাম দাদুর সাথে গেছি। কথাটা বলে আমি চলে যাব এমন সময় আয়শাপুরী বললেন, নিশাত, ওই ডাইনির ছেলে কিন্তু খুব ভয়ঙ্কর রেগে তোমার বা সালাম দাদুর উপর হঠাৎ আক্রমণ করতে পারে, সাবধানে থাকবে, হ্যাঁ? তখন আমি বললাম, সমস্যা নেই, তুমি আছো না, আমার পরিবার থাকতে কোনো জিন আমার কি করবে? এই বলে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে একটু বসে থেকে দাদু আমি চলে গেলাম সেই গ্রামে। ওখানে যাবার পর গ্রামবাসী সবাই আসলেন, এসে বললেন, কবিরাজ সাহেব, আপনি আসছেন, আমরা অনেক খুশি হয়েছি, এখন কিছু একটা ব্যবস্থা করেন। ওই জিনের ভয়ে আমরা বাইরে বের হতে পারি না, কবিরাজও করতে পারি না, আমার কাজ না করলে খাবো কি? সবার কথায় সালাম দাদু বললেন, আমি দেখি কি করা যায়, আপনারা আমার সাথে ওই তেঁতুল গাছের ওখানে চলুন। তখন গ্রামবাসী ভয় বললেন, না, ওখানে গেলে ডাইনির ছেলে আমাদের বা আপনার ক্ষতি করতে পারে। সবার কথায় দাদু সাহস দিয়ে বললেন, আসুন দেখি কি করে। কথাটা বলে সালাম দাদু সবাইকে নিয়ে তেঁতুল গাছের ওখানে গেলেন। সালাম দাদু ওখানে গিয়ে তেঁতুল গাছের চারিদিকে ঘুরে গাছটাতে স্পর্শ করে বললেন, এই গাছে ডাইনি মনে হয় 100 বছরের উপরে ছিল, ডাইনির বয়সও 1000 বছরের উপরে। এই বলে দাদু জমজমের পানি ওই গাছের আশেপাশে ছিটিয়ে ডাইনি ছেলে জিনটাকে হাজির করতে যাওয়ায় আগে হঠাৎ করে ওই জিনটা এসে সালাম দাদুকে আঘাত করে ফেলে দেন। জিনটার আঘাতে সালাম দাদু ওখানে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে এমন সময় সে জিনটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠেন, গ্রামবাসী, তোরা যা কি ইচ্ছে নিয়ে আয়, আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। এই কবিরাজকে একটা সুযোগ দিলাম, এরপরও ও আমাকে হাজির করতে আসলে সেবার মেরে ফেলব। কথাটা বলে চলে গেলেন জিনটা। এদিকে তখন আমি দৌড়ে সালাম দাদুর কাছে গিয়ে দাদুকে ধরলাম, ধরে কয়েকজনকে ডাকলাম। আমার ডাকে কয়েকজন আসলে সালাম দাদুকে ধরাধরি করে নিয়ে গেলেন সেই গ্রামের একজনের বাড়িতে।
ওখানে গিয়ে দাদুর জ্ঞান ফিরলাম। দাদু জ্ঞান ফেরানোর পর বুঝতে পারলাম আঘাত পাবার কারণে উনি দুর্বল হয়ে পড়েছেন। এদিকে সালাম দাদুকে এভাবে আঘাত করার ফলে আমার মন থেকে অনেক খারাপ হয়ে যায়। তখন আমি বাইরে বেরিয়ে আমার বউ আয়শাপুরীকে স্মরণ করি। আমার স্মরণের মুহূর্তে সেখানে আয়শাপুরী হাজির হয়ে এসে সালাম দাদুকে হঠাৎ আঘাত করেছে, ওর শাস্তি হওয়া উচিত। সালাম দাদু উঠে দাঁড়ানোর আগে ওই জিনটাকে শাস্তি দাও। আমার কথায় আয়শা বসাতে মিশে গেলেন। এদিকে আমি চলে গেলাম ঘরে। আয়শা বাতাসে মিশে ওই জিনটার কাছে গিয়ে কোনো কথা না বলে জিনটাকে আঘাত করে ফেলে দেন। আয়শার আঘাতে জিনটা বললেন, এগিয়ে তুই আমাকে কেন আঘাত করছিস? তুই কি জানিস আমি কে? আমার শক্তির বিষয়ে তোর ধারণা আছে? জিনটার কথায় আয়শা কোনো কথা না বলে ওকে আবারও আঘাত করলেন। তখন জিনটা রেগে আয়শার সাথে যুদ্ধ করতে লাগলেন। ওদের দুজনের বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়শা সেই জিনটা আঘাত করতে করতে একদমই আহত করে ফেললেন। জিনটাকে আহত করে ফেলে আয়শা বললেন, হঠাৎ করে সালাম দাদুকে আঘাত করে নিজেকে শক্তিশালী ভাবছিস তাই না? তোর মতো 10 জন জিন আসলেও ওই সালাম দাদুর সাথে পারবে না। তুই দাদুকে ছেড়ে দিয়েছিস বলে আমি তোকে ছেড়ে দিলাম। চলে যা এখান থেকে, আর কোনোদিন এই গ্রামে আসবি না। আয়শাপুরীর কথায় সে জিনটা রেগে সেখান থেকে চলে যায়। জিনটা চলে যাবার পর আয়শা আমার কাছে ফিরে আসে। ফিরে এসে বলে, নিশাত সালাম দাদুকে নিয়ে বাড়িতে আসো। আর দাদুকে বইল জিনটা আপাতত আসবে না, ও আমার আঘাতে অসুস্থ হয়ে পড়েছে। কথাটা বলে আয়শা বাতাসে মিশে গেলেন। এদিকে আমি ঘরে গিয়ে দাদুকে বললাম, দাদু চলো আজকে চলে যাই। কথাটা বলে সালাম দাদুর কানে কানে আয়শা কথাগুলো বললাম। তখন সালাম দাদু গ্রামের সবাইকে বললেন, আপনাদের একটা কথা বলি, ওই জিনটা আমাকে আঘাত করেছে বলে মনে করবেন না আমি ওর সাথে পারবো না অথবা ভয় পালিয়ে যাব। ও হঠাৎ আচমকা আমাকে আঘাত করেছিল বলে আমি আঘাত পেয়েছি। ও আমাকে আঘাত করে কোথাও পালাতে পারবে না। আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে ওর সাথে যুদ্ধ করব। আমি আজকে বাড়িতে যাই, আমি বাড়িতে থাকলেও আমার জিন কাজ করবে, আপনারা ভয় পাবেন না। আমি আজকে রাতেই কাজ শেষ করব। আশা করি সেই জিনটা আপনাদের আর ভয় দেখাবে না, ক্ষতিও করবে না। এই বলে সালাম দাদু আমার হাত ধরে উঠে দাঁড়ালেন। তখন আমিও সালাম দাদু বাড়ির দিকে যেতে লাগলাম। আমরা বাড়ির দিকে যাবার সময় আয়শাপুরী আসলেন। আয়শা এসে আমাদের পাশে হাঁটতে হাঁটতে বললেন, দাদু এখন কি অবস্থা? আপনার বেশি কি হয়নি ব্যথা? তখন সালাম দাদু বলল, না আমার সেরকম কিছু হয়নি। জিনটা যে এভাবে হঠাৎ এসে আক্রমণ করবে ভাবতে পারিনি। আমারই ভুল ছিল, আমার শরীর বন্ধ করতে মনে ছিল না, তাই আঘাত পেয়েছি। তা যাই হোক, তুমি কি করছো ওর সাথে? দাদুর কথা জবাবে আয়শা বললেন, কি আর করব, ও আপনাকে যেভাবে মেরেছে আমি ওকে সেভাবে মেরেছি। আমরা একের পর এক আঘাতে অনেকটা আহত হয়ে গেছে। কিছুদিন ও গ্রামের কারো কোনো ক্ষতি করতে পারবে না। ও আবার আসলে তখন ওকে আবারও ধরবো আমি। আয়শার এরকম কথায় সালাম দাদু বললেন, ওর উপরে আমারও রাগ আছে, ও আবারও ফিরে আসলে সেদিন ওকে বন্দি করবো আমি। এভাবে দাদু সহ আমরা গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলে আসলাম। বাড়ির কাছে এসে সালাম দাদুকে বললাম, দাদু তোমাকে কি বাড়িতে এগিয়ে দিয়ে আসবো? তখন সালাম দাদু বললেন, না না, বাড়ি তো বেশি দূরে না, একাই যেতে পারবো, যা তোরা বাড়িতে যা। কথাটা বলে সালাম দাদু বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে তখন আমিও আয়শাপুরী চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দরজা খেয়াল খোলা মা ওনার ঘর থেকে বললেন, নিশাত তোরও বৌমার জন্য খাবার ঘরে রেখে দিয়েছি, খেয়ে নিস। মায়ের কথা মতো তাই করলাম। হাত মুখ ধুয়ে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পর একদিন দুদিন করে আরও কয়েকটা দিন চলে গেল। কয়েকদিন ভালোই কেটে যাবার পর সেই গ্রামের সবাই ভাবলেন ডাইনির ছেলে সত্যি চলে গেছে, সালাম দাদু তার জিনকে দিয়ে কিছু একটা করেছে। এই ভাবনা মতো সবাই কাটাতে থাকে দিন। এভাবে আর দুদিন চলে যাবার পর এক রাতে ঘটে আরেকটা ভয়ঙ্কর ঘটনা। একটা বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসতে থাকে। সে বাড়ির মহিলা চিৎকার করে বলেন, আমার বাচ্চাকে কে যেন নিয়ে গেল। ওনার চিৎকারে সবাই দৌড়ে ওনার কাছে গেলেন। উনি বলেন, আমি আমার বাচ্চাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ আমার বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে উকি দিতে দেখি সাদা কাপড় পরা একজন মহিলা আমার বাচ্চাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি ঘরের বাইরে বের হতে হতে উনি কোথায় যেন চলে যান। আমার বাচ্চাকে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। সেই মহিলার কথায় গ্রামের সবাই বাচ্চাটিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পান না। বাচ্চাটাকে খুঁজে না পেয়ে সবাই যে যার বাড়িতে চলে যান। সবাই বাড়িতে যাবার পর ঘুমিয়ে পড়েন। গ্রামের মানুষ ঘুমানোর পর সবাই একটা স্বপ্ন দেখে। সবাই দেখে ভয়ঙ্কর রূপে থাকা এক মহিলা বলছে, গ্রামের মানুষ আমি এসেছি, আমি তোমাদের কাউকে ছাড়ব না। আমি তারকনাথ তান্ত্রিকের চুক্তি করা পড়ি, আমি এই গ্রামের কাউকে ছাড়ব না। আজকে যে বাচ্চাটা হারিয়েছে ওকে আমি ধরে নিয়ে আসছি। এই বাচ্চাটির মতো গ্রামের সকল বাচ্চা হারাবে, শুধু অপেক্ষার পালা।
বাচ্চা হোক বা বয়স্ক কেউ বাঁচবে না। কথাটা বলে সেই পরী চলে যায়। এদিকে তখন ঘুম ভেঙে যায় সবার। রাত্রিবেলা এরকম স্বপ্ন দেখে সকালে একে আরেকজনকে বলতে গেলে বুঝতে পারে উনি একই স্বপ্ন দেখছে। এভাবে একজন দুজন করে সবাই জানতে পারে সবাই একই রকম স্বপ্ন দেখছে। একটা ঝামেলা না যেতে আরেকটা এসে হাজির। সবাই স্বপ্ন ভয়ঙ্কর পরীকে দেখার পর আবারও আসে সালাম দাদুর কাছে। সালাম দাদুর কাছে আসার পর সব ঘটনা খুলে বলে। গ্রামের সবাই বলে, কবিরাজ সাহেব, আপনি সেদিন গ্রাম থেকে আসার পর ডাইনির ছেলে সেই জিনটা আর আসেনি, কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু গতকাল থেকে নতুন এই ঘটনা শুরু হয়েছে। একটার পর একটা ঘটনা লেগে আছে। আপনি দয়া করে চলুন আমাদের সাথে। সবার কথায় সালাম দাদু রাজি হলে আর সেদিন বিকেলে আমাকে নিয়ে দাদু আবারও আসে সেই গ্রামে। আমিও সালাম দাদু ওই গ্রামে আসার পর সবাই জড়ো হন এক জায়গায়। সবার মাঝে সালাম দাদু বসে মাটিতে একটা গোল বৃত্ত এঁকে দোয়া পড়তে থাকে আর সামনে ফু দিতে থাকে। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে সবাই দেখতে পেলাম সালাম দাদুর সামনে ছায়ার মতো কিছু একটা শূন্যে ভেসে রইলেন। এই ছায়াটা দাদুর সামনে এসে ভয়ঙ্কর এক কণ্ঠে বললেন, কবিরাজ দেখ, তোকে বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। সে ভয়ঙ্কর পরীর কথায় সালাম দাদু বললেন, চলে তো যাব, তার আগে না হয় শুনে যাই, তুই কে, কেন সবার স্বপ্নে এসে ভয় দেখাচ্ছিস? সালাম দাদুর কথায় সে ছায়ার রূপে থাকা পরী বললেন, কবিরাজ, গ্রামের মানুষ কিন্তু জানে আমি কে, তবু তুই বলছিস, তাহলে নতুন করে আমার পরিচয় সবাইকে বলছে। আমি হলাম একটা পরী, আমার নাম সামারা। আমি সেই সামারা পরী যাকে তারকনাথ তান্ত্রিক 7 জন যুবক ছেলের রক্ত ও মাথা দিয়ে পুজো করে আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছে। আমি তারকনাথ তান্ত্রিকের ডাকে ও কাজে খুশি হয়ে যুবক ছেলেদের রক্ত গ্রহণ করি। আমি তান্ত্রিককে অনেক শক্তিশালী করতাম, ওকে সাহায্য করতাম, কিন্তু এই গ্রামবাসী ওকে মেরে ফেলায় সেটা করতে পারিনি। তারকনাথ তান্ত্রিক মারা যাবার আগে আমাকে বলে গিয়েছিল এই গ্রামের কেউ যেন বাঁচতে না পারে। আমিও তখন তান্ত্রিকের কথায় রাজি হয়ে ওর সাথে চুক্তি করি। কবিরাজ, তুই তো জানিস কোনো জিন পুরি কারোর সাথে চুক্তি করলে সেটা রাখে। আমি তারকনাথ তান্ত্রিকের কথা রাখতে এই গ্রামের জন্য অভিশপ্ত হয়ে আসছি, এখন কেউ বাঁচবে না। সামারাপুরীর কথায় দাদু বললেন, তারকনাথ তান্ত্রিক ভালো ছিল না, ওর জন্য এই গ্রামের কত যুবকের প্রাণ গেছে। তুই এখান থেকে চলে যা, তোর চুক্তি অন্য কোথাও গিয়ে দেখা। তারকনাথ তান্ত্রিক তো বেঁচে নেই, তাহলে চুক্তি দিয়ে কি করবি? চলে যা এখান থেকে। না না কবিরাজ, তা তো হবে না, আমি যেহেতু কথা দিয়েছি এতে আমি আমার কথা রাখবো। তান্ত্রিকের কথা মতো এই গ্রামের সবাই মারব, এতে আমারও লাভ আছে। আমি ওদের মেরে ওদের রক্ত পান করলে আমার শক্তি বাড়ে। পুরীর কথায় সালাম দাদু কিছু না বলে চমচমের পানি পুরীর গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, বন্দি হতে না চাইলে চলে যা। দাদু পুরীর ওপর পানি ছিটিয়ে দেয়। সামারা পুরী রেগে আস্তে আস্তে বিশাল এক শরীর ধারণ করলেন, একদম দৈত্যর মতো। পুরী এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করায় গ্রামবাসী সবাই ভয় দৌড়াতে লাগলেন। তখন সালাম দাদু আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। আমাদের দেখে সামারাপুরি এগিয়ে আসবে এমন সময় আয়শাপুরি আসলেন সেখানে। আয়শাপুরি এসে সামারাপুরিকে ধরে সেখান থেকে দূরে নিয়ে গেলেন। সেখানে যুদ্ধ করলে অনেকের চোখে পড়তে পারে, মানুষের ক্ষতি হতে পারে। আয়শাপুরি সামারাপুরিকে ধরে নিয়ে যাওয়ায় সামারাপুরি বললেন, আয়শাপুরি, তুই কেন আমার পেছনে লাগতে আসলি? দেখ, আমার পেছনে লাগা মানে মৃত্যুর সাথে খেলা করা। তুই তো জানিস আমি কালো জাদুতে কতটা পারদর্শী। আমি তোকে বা তোর পরিবারকে কালো জাদু করে গায়েব করে রাখবো। চলে যায় এখান থেকে। সামারাপুরীর কথায় আয়েশা বললেন, আমাকে চলে যেতে না বলে নিজে চলে যায় গ্রাম ছেড়ে। আজকের পর এই গ্রামে আসবি না, কারো কোনো ক্ষতি করবি না, এটা বলে যা। আয়েশাপুরীর কথায় সামারাপুরী রেগে গিয়ে বললেন, না, আমি তারকনাথ তান্ত্রিকের হত্যার প্রতিশোধ নিব, কাউকে ছাড়বো না, সবাইকে মারব। গ্রামবাসীর সাথে সাথে ওই কবিরাজ ও তোর স্বামীকেও মারব। সামারাপুরীর এমন কথায় আয়েশা ওর বুকে আঘাত করে ফেলে দিলেন দূরে। সামারাপুরী দূরে পড়ে রেগে আয়েশাপুরীকে ধরে আঘাত করলেন। সামারাপুরীর আঘাতে আয়েশাও রেগে ওর সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ চলার সময় আয়েশাপুরী সামারাপুরীকে বারবার আঘাত করায় সামারাপুরী বুঝতে পারেন ও আয়েশাপুরীর সাথে শক্তি দিতে পারবে না। সামারাপুরী পারবে না জেনে আয়েশাপুরীর উপর কালো জাদুর প্রভাব ফেলানোর চেষ্টা করতে থাকেন, কিন্তু আয়েশাপুরী সামারাপুরীকে কালো জাদু করার কোনো সুযোগ না দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন। এভাবে আরও কিছুক্ষণ গেলে নিস্তেজ হয়ে পড়ে সামারাপুরী। সামারাপুরী নিস্তেজ হয়ে পড়ে আয়েশা ওর বুকের ওপর পা তুলে দিয়ে বললেন, তোর মতো কত সামারা কালো জাদুওয়ালা জিনপুরি চলে গেল, তোকে প্রথমবার বলে বাঁচার ও পালানোর সুযোগ দিলাম। আজকের পর এই গ্রামের কারোর ক্ষতি করার চেষ্টা করলে সেদিন বাঁচতে পারবি না, চলে যায় এখান থেকে। আয়েশাপুরীর কথায় সামারাপুরী কিছু না বলে চলে যায় সেখান থেকে।
এদিকে আয়শাপুরী তখন আমাকেও সালাম দাদুকে সব ঘটনা বলে চলে যায়। আয়শাপুরী চলে যাবার পর সালাম দাদু গ্রামবাসীকে বলেন কাজ হয়ে গেছে, সামারপুরী চলে গেছে, এখন থেকে আর কোনো সমস্যা হবে না আশা করি। কথাটা বলে দাদু আমি সেখান থেকে চলে আসি বাড়িতে। আমরা বাড়িতে আসার পর দাদু বাড়িতে চলে যায়, আমি চলে আসি আমার বাড়িতে। বাড়িতে এসে আয়শা আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর কেটে যায় আরও কয়েকটা দিন। এই কয়েকদিনে ওই গ্রামে আর কোনো সমস্যা হয় না। ডাইনি ছিল কিছু করে না, সামারাপুরিও কিছু করে না। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর এক রাতে আমি আমাদের বাজারে থাকা দোকান বন্ধ করে বাড়ি থেকে আসতে থাকি। আমি বাড়ি থেকে আসার সময় একটা ফাঁকা জায়গায় আসতে হঠাৎ আমার সামনে একটা জিন ও পেছনে একটা পরী চলে এসে দাঁড়ায়। এরা কারা জানেন? একটা ডাইনি ছেলে আর একটা হলো সামারাপুরী। ওরা দুজনে আয়শাপুরীর কাছে হেরে আয়শাপুরীর আঘাত পেয়ে প্রতিশোধ নিতে দুজনে একসাথে হয়েছে। দুজন একসাথে হয়ে আমার কাছে আসছেন। আমি সামনে জিনপুরীকে দেখে আয়শাকে স্মরণ করি। আমার স্মরণে ওখানে আয়শাপুরী আসলে ডাইনি ছেলে যে জিনটা ও আয়শাপুরীকে আঘাত করে আর আয়শার সাথে যুদ্ধ শুরু করে। ডাইনি ছেলে আয়শার সাথে যুদ্ধ করার সময় এই সুযোগে সামারাপুরী আমাকে ধরে আর সেখান থেকে নিয়ে চলে যায়। আমাকে ধরে নিয়ে যেতে দেখে আয়শাপুরী কিছু করে পিছু করে এবং কিন্তু এতে কোনো লাভ হয় না। সামারাপুরী আমার উপর কালো জাদু করে গায়েব করে ফেলে। আমি কোথায় আছি, কেমন আছি এটা জানতে পারে না। আমাকে খুঁজে না পেয়ে আয়শা রেগে ডাইনির ছেলেকে ধরে আর সালাম দাদুর বাড়িতে নিয়ে যায়। সালাম দাদুর বাড়িতে গিয়ে দাদুকে সব খুলে বলেন। সব বলে আয়শা এটাও বলেন দাদু একে বন্দি করে রাখো, যতক্ষণ না নিষাদকে খুঁজে পাই একে ছাড়বে না। আয়শাপুরীর কথায় সালাম দাদু তাই করেন, ওকে বন্দি করে রাখেন। জিনটাকে বন্দি করার পর আয়শাপুরী আবারও আমার খোঁজ করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আমাকে কোনোভাবে খুঁজে পেলেন না। আমাকে খুঁজে না পেয়ে আয়শা বুঝতে পারলেন সামনে ভয়ানক কিছু ঘটতে পারে। এই ভেবে আয়শাপুরী সাজ্জাদজিনকে ডাকলেন। আয়শার ডাকে সাজ্জাদজিন আসলে আয়শাপুরী আমার বিষয়ে সব খুলে বললেন। আয়শাপুরী এটাও বললেন, সাজ্জাদ ভাই আপনার দাদা তো তথ্য সংগ্রহকারী জিন, ওনাকে বলে নিষাদের খোঁজ করে দেখুন না সামারাপুরী ওকে কোথায় নিয়ে গেছে। আয়শাপুরীর কথায় সাজ্জাদজিন তাই করলেন। সাজ্জাদজিন ওনার দাদার কাছে গেলেন আর সব খুলে বললেন। সব শুনে সাজ্জাদজিনের দাদা খোঁজ নিতে চলে গেলেন। এদিকে আয়শাপুরী ও সালাম দাদু অপেক্ষা করছিলেন কোনো খবর আসে কিনা। বেশ কিছুক্ষণ অপেক্ষার শেষে সাজ্জাদজিন আসে আয়শাপুরী ও সালাম দাদুর কাছে। সাজ্জাদজিন এসে আয়শাপুরীকে বলে, আয়শাপুরী নিষাদ ভাই কোথায় আছে এটা জানা যায়নি। আসলে সামারাপুরী কালো জাদুর মাধ্যমে এই কাজ করছে, এটা জানা সম্ভব হয়নি। তবে আমার দাদা অবাক করা একটা তথ্য নিয়ে আসছে, যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তখন আয়শাপুরী ও সালাম দাদু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কেমন কথা যেটা শুনে অবাক হয়ে যাব? তখন সাজ্জাদজিন বলেন, তোমাদের কাছে সব ঘটনা শুনে আমি আমার দাদুকে পুরো ঘটনা খুলে বলি। কিভাবে ওই গ্রামের মানুষদের বাঁচাতে গিয়ে ডাইনির ছেলে ও সামারাপুরীর সাথে শত্রুতা হয়েছে। সব শুনে আমার দাদা খোঁজ নিয়ে এসে বলে তেঁতুল গাছে থাকা ডাইনি এখনও মারা যায়নি, বেঁচে আছে। কি ডাইনি বেঁচে আছে মানে? কিভাবে বেঁচে আছে? তখন সাজ্জাদজিন বলেন, ওই গ্রামে জলিল কবিরাজ আসার পর সেদিন ডাইনিকে বন্দি করে কিন্তু মেরে ফেলে না। জলিল কবিরাজ ডাইনিকে বন্দি করে গ্রামের সবাইকে বলেন ডাইনিকে মেরে ফেলেছে। আসলে জলিল কবিরাজ চেয়েছিল ডাইনিকে বন্দি করে গোলাম বানিয়ে রাখতে, ডাইনিকে দিয়ে কাজ করাতে। এইভাবে জলিল কবিরাজ বাড়িতে গিয়ে ডাইনিকে নির্দিষ্ট একটা সীমানার মধ্যে বন্দি করে রেখে নিজের গোলাম বানাতে চায়। কিন্তু ডাইনি অনেক বয়স্ক ও শক্তিশালী হওয়ায় জলিল কবিরাজ ডাইনিকে বন্দি করতে পারে না। ডাইনি উল্টো জলিল কবিরাজকে আঘাত করে। ডাইনির কাছ থেকে আঘাত পেয়ে জলিল কবিরাজ রেগে ডাইনিকে বোতলে বন্দি করে কালো জাদুর কাজ করে। সে বোতলটা নদীতে ফেলে দেন। ডাইনিকে বোতলবন্দি করে নদীতে ফেলে দেওয়ার পর ডাইনিকে দেখে ফেলে পানির নিচের একদল জিন। সে জিনেরা ডাইনিকে বোতলবন্দি দেখায়। সেই বোতলটা নিয়ে চলে যায় ওদের জিন সর্দারের কাছে। এখনও ডাইনি বোতলে বন্দি অবস্থায় ওই জিন সর্দারের কাছে যায়। কোনো জিন বা পরী যদি বোতল বন্দি থাকে তাহলে তো কোনো জিন তাকে মুক্ত করতে পারে না, কোনো মানুষ ছাড়া। ওই জিন সর্দারের সামনে হয়তো কোনো মানুষের সাহায্য নিয়ে ডাইনিকে বোতলবন্দি থেকে মুক্ত করে নিজের কাজ করাতো। ডাইনি বয়স্ক জিন হওয়ায় পানির নিচে ওই জিন সর্দার চায় ডাইনিকে আটকে নিজেদের কাজ করাতে। সাজ্জাদজিনের কথায় আয়শাপুরী ও সালাম দাদু অবাক হয়ে গেলেন। তাহলে ডাইনি বেঁচে আছে? ডাইনির কথা শুনে সালাম দাদু তার কাছে থাকা থাকা ডাইনির ছেলেকে বন্দি থেকে মুক্ত করলেন। ডাইনির ছেলেকে মুক্ত করার পর আয়শাপুরী সব ঘটনা খুলে বললেন ওকে। সব শুনে ডাইনির ছেলে অবাক হয়ে বললেন, আয়শাপুরী সত্যি যদি আমার মা বেঁচে থাকে তো আমার মাকে মুক্ত করে নিয়ে আসো। আমার মাকে মুক্ত করতে পারলে তোমার স্বামীকে সামারাপুরী কোথায় বন্দি করে রাখছে এটা বলে দিব।
একমাত্র আমি জানি সামারাপুরি কোথায় আছে। শুধু তাই না, আমার মাকে মুক্ত করলে আমি গ্রামবাসীরও কিছু করব না। ডাইনির ছেলের কথা আয়শা বললেন, ঠিক আছে তাই হবে, তুমি আসো আমার সাথে, এখনই যাব পানি নিচের ওই জিন সর্দারের কাছে। কথাটা বলে আয়শা সালাম দাদুকে বললেন, দাদু আমি যাচ্ছি, আপনি অপেক্ষা করুন আর আমার জন্য দোয়া করেন। কথাটা বলে আয়শাপুরী ডাইনির ছেলেকে নিয়ে চলে গেলেন পানির নিচে সেই জিন রাজ্যে জিন সর্দারের কাছে। সেখানে যাবার পর আয়শাপুরীকে দেখে ওই জিন সর্দার জিজ্ঞাসা করেন, কে তুমি? তখন আয়শাপুরী নিজের ঠিকানা বলেন, নিজের কথা বলেন। নিজের কথা বলে আয়শা বলেন, সর্দার আপনার কাছে আসছি একটা সমস্যায় পড়ে। আপনি যদি দয়া করে ডাইনিকে বন্দি করা বোতলটা আমাকে দিয়ে দেন, ডাইনিকে মুক্ত করতে না পারলে জানতে পারবো না আমার স্বামী কোথায়। আয়শাপুরীর কথায় ওই জিন সর্দার বললেন, কিন্তু ডাইনিকে ছেড়ে দিয়ে আমার কি লাভ? আমরা ওকে নিয়ে আসছি, আমরা ওকে বোতল থেকে মুক্ত করতে পারবো না ঠিকই, কিন্তু কোনো মানুষ বা মানুষতান্ত্রিককে দিয়ে ডাইনিকে মুক্ত করাবো আর আমার কাজ করাবো। জিন সর্দারের কথায় আয়শা বললেন, দেখুন বোঝার চেষ্টা করুন। আচ্ছা আপনি ডাইনিকে ছেড়ে দিন, আমি আপনাকে কথা দিলাম আমি আপনার কাজ করে দিব। কখনো অন্য জিন রাজ্যের সাথে যুদ্ধ করতে হলে আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করব। আয়শাপুরীর কথায় সে জিন সর্দার বললেন, না তা হবে না, তুমি যদি সবসময়ের জন্য আমার হয়ে কাজ করো, আমার এখানে গোলাম হয়ে থাকো, তাহলে ডাইনিকে ছেড়ে দেব। ওনার কথা আয়শা বললেন, এটা কিভাবে হয়? আমার স্বামী আছে, সংসার আছে, দয়া করুন এরকমটা করবেন না। আয়শাপুরীর কথায় ও অনুরোধে ওই জিন সর্দারের মন গড়লেন না। তখন জিন সর্দার বললেন, আমি তো ডাইনিকে যেতে দেব না, উল্টো তোমাদের দুজনকে বন্দি করে রাখবো। আমার এখানে এসে কেউ ফিরে যেতে পারে না আমার অনুমতি ছাড়া। জিন সর্দারের এরকম কথায় আয়শাপুরী রেগে গিয়ে জিন সর্দারকে আঘাত করে ফেলে দেন। জিন সর্দারকে আঘাত করায় সর্দার চিৎকার দিয়ে পড়ে গেলেন। এদিকে তখন আশেপাশের সকল জিনেরা আয়শাপুরীর দিকে তেড়ে আসলেন আর আয়শার সাথে যুদ্ধ করতে লাগলেন। এদিকে তখন আয়শা বাকি জিনদের সাথে যুদ্ধ করছে আর ওদের মুহূর্তে আহত করে ফেলে দিচ্ছে। এভাবে অনেকক্ষণ যুদ্ধ করে অনেক জিনদের আহত করে ফেলে আয়শা আবারও জিন সর্দারকে ধরলেন আর আঘাত করতে লাগলেন। আয়শাপুরীর আঘাতে একসময় নিস্তেজ হয়ে পড়ে গেলেন জিন সর্দার। তখন আয়শা রেগে বাকি জিনদের বললেন, যদি মরার ইচ্ছা থাকে তো আমার কাছে আসো, নইলে দূরে থাকো। আয়শাপুরীর কথায় বাকি সকল জিনেরা ভয়ে দাঁড়িয়ে গেলেন। তখন আয়শাপুরী ডাইনি বন্দি থাকা বোতলটা নিয়ে বাকি জিনদের বললেন, আমি ডাইনিকে নিয়ে গেলাম ওকে মুক্ত করে দিতে, তোদের সর্দার সুস্থ হলে বলিস আমার পেছনে যেন না লাগতে আর যায়, সেদিনই কিন্তু মেরে ফেলবো। কথা বলে আয়শাপুরী ও ডাইনির ছেলে বোতলটা নিয়ে চলে আসলেন সালাম দাদুর কাছে। দাদুর কাছে এসে বললেন, দাদু এই নিন বোতলটা, এখান থেকে কালো জাদু কাটিয়ে বোতলের মুখ খুলুন। আয়শাপুরীর কথাই সালাম দাদু তাই করলেন, কালো জাদু কাটিয়ে বোতলের মুখ খুলে দিলেন। দাদু বোতলের মুখ খুলে দেয়ায় ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসলেন আর ডাইনির রূপ নিলেন। ডাইনি নিজের রূপে আসায় ডাইনির ছেলে খুশি হয়। তখন ডাইনির ছেলে বলেন, আয়শাপুরী তুমি তোমার কথা রেখেছ, আমি আমার কথা রাখবো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি সামারাপুরীর কাছে, কিন্তু সাবধানে, ওখানে কিন্তু সামারাপুরী কালো জাদু করে রেখেছে, যখন তখন কিছু হতে পারে, তাই সাবধানে থেকো। ডাইনির ছেলের কথায় রাজি হয়ে আয়শাকে নিয়ে চলে গেলেন একটা জায়গায়। সে জায়গায় গিয়ে ডাইনির ছেলে বিড়বিড় করে কি জানি পরে ফু দিলেন। ডাইনির ছেলে ওই জায়গাটাকে ফু দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা পরিবর্তন হয়ে গেল। আর তখনই আয়শাপুরী আমাকে দেখতে পেলেন। আমাকে সামারাপুরী জিনরাজ্যের বিশেষ এক ধরনের গাছে লতা দিয়ে বেঁধে রেখেছেন, যে আয়শাপুরী চাইলেও আমার বাঁধন খুলতে পারবে না, আমাকে মুক্ত করতে পারবে না। আমাকে মুক্ত করা তো দূরের কথা, আমাকে স্পর্শ করতে পারবে না। এদিকে আয়শাপুরী ওখানে যাওয়ার সময় সামারাপুরী বলেন, আয়শাপুরী তুই আসছিস, জানতাম যেভাবে হোক আমার এখানে আসবি, তুই আমাকে আঘাত করেছিলি, তোর আঘাতের কথা আমি বলতে পারিনি, এখন তুই আমার এখানে আসছিস, এখানে আমার কথা মতোই সব হয়। কথা বলে সামারাপুরী হাত তুলে ইশারা করলেন আর তখনই দুই জিন ধারালো ছুরি দিয়ে আমার কাছে এসে আমার গলায় ছুরি লাগিয়ে রাখলেন। তখন সামারাপুরী হাসতে হাসতে বললেন, আয়শাপুরী এখন তুই যদি আমার সাথে কোনো রকম যুদ্ধ করিস তাহলে তোর স্বামীর মাথাটা আলাদা করে ফেলা হবে। সামারাপুরীর কথায় আয়শা বললেন, না না না, ওকে কিছু করিস না, আমি তোকে আঘাত করছি, তুই আমাকে আঘাত কর, আমার স্বামীকে ছেড়ে দে। আয়শাপুরীর কথায় সামারাপুরী আয়শাপুরীকে আঘাত করতে থাকে। আয়শাপুরী কিছু করতে পারছিল না। একের পর এক আঘাতে আয়শাপুরী একসময় দুর্বল হয়ে পড়লেন। এদিকে তখন ডাইনির ছেলে বলে উঠলেন, সামারা তুমি অনেক মারছো, এখন থামো, এখন দেখো আমি কি করি, আমি আয়শাপুরীর সামনেই ওর স্বামীকে মারব। তখন আয়শাপুরী অবাক হয়ে বললেন, না এটা করো না, তুমি বেইমানি করতে পারো না, নিজের কথা রাখো, আমার স্বামীকে কিছু করো না।
আয়শাপুরীর কথায় ডাইনির ছেলে বললেন, আমি আমাকে আঘাত করার প্রতিশোধ নিব। কথাটা বলিয়ে আয়েশা কথা না শুনে ডাইনির ছেলে আমার কাছে আসলেন আর আমার পাশে থাকা জিন দুটোকে সরে যেতে বললেন। ডাইনির ছেলের কথায় জিন দুটো সরে গেলে ও আমাকে ধরে আমার শরীর থাকা বিশেষ গাছের লতাটা কেটে ফেললেন। লতাটা কাটার পর ডাইনির ছেলে চিৎকার করে বললেন, আয়শাপুরী, তোমার স্বামী এখন বিপদমুক্ত, যা করার এখনই করো। ডাইনির ছেলের কথায় আয়েশা আর এক মুহূর্ত দেরি না করে সামারাপুরীর সাথে যুদ্ধ করতে লাগলেন আর সামারাপুরীকে আঘাত করতে লাগলেন। ওদিকে ডাইনির ছেলে ওখানে থাকা জিন দুটোর সাথে যুদ্ধ করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়শাপুরী সামারাপুরীকে আঘাত করতে করতে গুরুতর আহত করে ফেললেন। এমন সময় সামারাপুরী আয়েশার কাছে মাফ চাইতে লাগলেন, কিন্তু আয়শাপুরী এবার সামারাপুরীকে আর সুযোগ দিলেন না। আয়শাপুরী সামারাপুরীকে মেরে ফেললেন। সামারাপুরীকে মেরে ফেলার পর আয়েশা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন। ওদিকে ডাইনির ছেলে বাকি জিন দুটোকে মেরে ফেলার পর আয়েশা ও জিনটা আমাকে নিয়ে চলে আসলেন সালাম দাদুর কাছে। সেখানে আসার পর আয়শাপুরী ডাইনির ছেলেকে ধন্যবাদ জানালেন সাহায্য করার জন্য। ওদিকে তখন ডাইনির ছেলে ও ডাইনি দুজনে আয়শাপুরী ও সালাম দাদুকে ধন্যবাদ জানান। তখন সালাম দাদু ডাইনিকে অনুরোধ করেন ডাইনি যেন সেই গ্রামবাসীকে কখনো ভয় না দেখান, ওদের ক্ষতি না করেন। সালাম দাদুর কথায় ডাইনি বলেন, আমি আগের কারোর ক্ষতি করিনি, এখনও করব না। কথাটা বলে চলে যায় ডাইনির ছেলে। এদিকে তখন আয়শাপুরী ও আমি সালাম দাদুর কাছে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে। এই ঘটনার পর ওই গ্রামে আর কোনো সমস্যা হয়নি, সবাই ভালো আছে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুখে আছি। প্রিয় লিসেনার, কেমন লাগলো আয়শাপুরীর এই গল্পটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে সামনের গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।